আকাশ বলল, কিরে, কাল তোকে কতবার ফোন করলাম, আজ দেখা করার কথা ছিল, তুই আসলি না, কি ব্যাপার তোর? এনা বলল, ব্যাপার আবার কি? তুই বা কেন বারবার ফোন করছিস? আমার কি কোনো কাজ নেই তোর ফোন ধরার জন্য বসে থাকবো? যখন একবার ফোন করে দেখলি আমি ফোনটা ধরছি না, তখন তোর বোঝা উচিত ছিল আমি ব্যস্ত আছি। আকাশ বলল, এভাবে কথা বলছিস কেন? তোর কাছে আমার কি কোনো গুরুত্ব নেই? এনা বলল, গুরুত্ব আবার কিসের? তুই আমার বন্ধু, এইটুকু, বিশেষ কিছু ভাবার কোনো কারণ নেই তো। আকাশ, আজ আমাদের সম্পর্কটা প্রায় 6 মাস হয়ে গেল, তুই এখন এইভাবে কথা বলবি? এনা, শোন, সম্পর্কটা বন্ধুত্বের ছিল, এর থেকে বেশি কিছু ভাবলে তোর বোকামি। কদিন একসঙ্গে ঘুরলাম, হোটেলে বসে খেলাম, সিনেমা দেখলাম, তাতেই তুই সম্পর্কের বিশেষত্ব খুঁজে পেয়ে গেলি। আমি তো সময় কাটানোর জন্য এগুলো করেছি, তুই ভুল ভাবলে আমার কিছু করার নেই। দূর থেকে পায়েল এনাকে আকাশের সঙ্গে কথা বলতে দেখে অপেক্ষা করছিল। আকাশ চলে যেতে পায়েল এনার কাছে এসে বলল, কিরে, ব্যাপার কি? বিশেষ কোনো ঘটনা নাকি? এনা বলল, দূর, বিশেষ কোনো কিছু আমার জীবনে নেই। আরে কদিন একটু সময় দিয়েছিলাম বলে কি নাকি ভেবে বসে আছে। একেবারে ছেলে মানুষ, বাবা মায়ের লালটু ছেলে, একটুতেই প্রেমে পড়ে যায়। ছাড়, কোথায় যাচ্ছিস? পায়েল বলল, যাইনি, ভাবছি যাব। যাবি? কোয়েস্ট মলে। এনা বলল, ভাবার কি আছে, চল ঘুরে আসি। ভীষণ বোর করে দিয়ে গেল আকাশ। ওরা দুজনে মলে ঘুরতে গেল। জামা কাপড়, ব্যাগ, জুতো সব কিছু ঘুরে ঘুরে দেখা হলো। এবার বেশ ক্লান্ত হয়ে পড়েছে। পায়েল বলল, চলে না, ফুড কোর্টে যাই, কিছু খাওয়া যাক। এনা, হ্যাঁ চল। পায়েল মেনু কার্ড দেখতে লাগলো, পছন্দ করে দুটো চিকেন প্যাটিস আর কফি অর্ডার দিল। এনা এদিক ওদিক দেখতে লাগলো। হঠাৎ চোখ পড়লো দূরের এক টেবিলে একজন বসে ল্যাপটপে কিছু কাজ করছে আর কফি খাচ্ছে। এনা বলল, দাঁড়া, আসছি। পায়েল বলল, আবার কোথায় যাচ্ছিস? এনা গিয়ে লোকটির সামনে দাঁড়ালো, বলল, বসতে পারি? লোকটি চোখ তুলে বলল, ও শিওর, টেবিল বুক করিনি, আপনার ইচ্ছে হলে বসতেই পারেন। এনা সেখানে বসে মোবাইল দেখতে লাগলো। ভাবলো, এতক্ষণ বসে আছি, কিছু তো একটা বলবে। অবশেষে এনা বলল, খুব ব্যস্ত? কেন বলুন তো, কিছু বলবেন? বিপ্লব বলল। পরস্পরের নাম জানা হলো, পরিচয় হলো। বিপ্লব বলল, কিছু অর্ডার দিই? এনা বলল, না থাক, ওখানে আমার বান্ধবী বসে আছে, যাই। আপনার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো, এটা আমার ফোন নাম্বার, ফোন করতে পারেন। বিপ্লব অবাক হয়ে গেল। এ আবার কি হলো? না চাইতেই লক্ষ্মীর আগমন, বেশ দেখতে। আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে, দিনটা বেশ ভালোই কাটলো। মন ছটপট করতে লাগলো কখন এনাকে ফোন করবে। বাড়ি ফিরে ভাবছে, এবার ফোনটা করি। ভাবতে ভাবতে বিপ্লবের ফোন বেজে উঠল। এনা বলছি, কি করছেন, ঘুমিয়ে পড়েছেন? বিপ্লব বলল, না না, ফোনের অপেক্ষায় ছিলাম। তারপর চলল মধ্যরাত অবধি ফোনের আলাপ, তারপর দেখা সাক্ষাৎ। সম্পর্ক বেশ ভালোই এগোচ্ছে। বিপ্লব এনাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখতে লাগলো। বিয়ে তো করতেই হবে, আর যে ঠেকিয়ে রাখা যাচ্ছে না, যেভাবে মা রোজ বিয়ের জন্য চাপ দিচ্ছে। তাই একদিন বিপ্লব এনাকে বলল, তোমাকে আমার মায়ের সঙ্গে আলাপ করিয়ে দেব ভাবছি। এনা বলল, কেন হঠাৎ? বিপ্লব বলল,
মা রোজ বিয়ের জন্য মাথা খারাপ করে দিচ্ছে। এনা বলল, তা তো ঠিক কথা, এবার তোমার বিয়ে করে নেওয়া উচিত। করে নাও বিয়ে, অসুবিধা কোথায়? সেই জন্যই তো তোমাকে আমার বাড়ি নিয়ে যাব, তোমাকে দেখলে মাও পছন্দ করবে। এনা বলল, মানে? আমাকে পছন্দ করার সঙ্গে তোমার বিয়ের সম্পর্ক কি? বিপ্লব বলল, কেন, তুমি আমায় বিয়ে করবে না? এনা বলল, আমি তোমায় বিয়ে করব কেন? এ কথা কেন ভাবলে তুমি? আমি তো তোমার সঙ্গে কোনো বিশেষ মুহূর্ত কাটাইনি যে তুমি বিয়ের কথা ভাবছো। তোমরা ছেলেরা মেয়েদেরকে বন্ধু হিসেবে ভাবতেই পারো না, 2-4 দিন কথা বললেই বিয়ে করার স্বপ্ন দেখো, ভীষণ বোরিং, ধুর, বলে এনা চলে গেল। বিপ্লব পাথরের মতো দাঁড়িয়ে রইল। তারপর বেশ কিছুদিন কেটে গেল। একদিন এনার ঘুম থেকে উঠে শরীরটা একটুও ভালো লাগছে না, বেশ জ্বর মনে হচ্ছে। ভাবলো সারাদিন একটু রেস্ট নিলে হয়তো জ্বর কমে যাবে, কিন্তু না, জ্বর তো কমছে না, ক্রমশ শরীরটা দুর্বল লাগছে। এনা ভাবলো আজ একবার ডাক্তার দেখানোর দরকার। এই ভেবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিল। সময় মতো ডাক্তারখানায় গিয়ে ডাক্তার দেখালো। ডাক্তারবাবু বেশ কয়েকটা ওষুধ লিখে দিলেন। এনা বেরিয়ে এসে ওষুধের দোকান থেকে ওষুধগুলো নিতে থাকে। অলোকের একটা ডাক্তার সার্টিফিকেটের দরকার ছিল, তাই এনা বেরিয়ে এলে অলোক ডাক্তারবাবুর কাছে গিয়ে একটা সার্টিফিকেট লিখে নিয়ে বেরিয়ে আসে। ইতিমধ্যে এনার ওষুধের বিল করা হয়ে গেছে, প্রায় 1200 টাকার মতো। এনার কাছে সব 500 টাকার নোট। সেই নিয়ে দোকানদার খুচরো না থাকায় খুব অসুবিধায় পড়েছে। অলোক বিষয়টা লক্ষ্য করে সে সামনে এসে এনাকে বলে, আমি খুচরো করে দিতে পারি? এনা বলল, খুব ভালো হয় যদি একটু চেঞ্জ করে দেন তো। ওষুধগুলো হাতে নিয়ে দোকান থেকে বের হতে গেলে এনা পায় পড়েই যাচ্ছে, এত শরীর খারাপ লাগছে। অলোক বলল, আপনার তো শরীর বেশ খারাপ, একা একা এই অবস্থায় বাড়ি ফিরবেন কিভাবে? আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি পৌঁছে দিই। এনা আর আপত্তি করলো না। অলোক এনাকে বাড়িতে পৌঁছে দিতে গেল, কিন্তু এখানে তো আর কেউ নেই, তাহলে উনি কি একাই থাকেন? অলোক বলল, কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞাসা করি? এনা বলল, হ্যাঁ বলুন। আপনি কি এখানে একাই থাকেন? এনা, হ্যাঁ, একাই থাকি, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক সামলে নেব। অলোক বলল, এভাবে আপনাকে একা ছেড়ে যাই কিভাবে? এনা বলল, আমি তো একাই থাকি, সব ঠিক হয়ে যাবে। মন না মানলেও অলোক নিজের বাড়ি ফিরে গেল। পরের দিন সকালে অলোক বেশ কিছু খাবার কিনে এনার বাড়িতে এলো। দেখলো এনা ঠিক মতো ওষুধ খেয়েছে কিনা, জ্বর আছে কিনা। অচেনা একজনের প্রতি একটা মানুষের এত দায়িত্ব দেখে এনার মনে অলোকের প্রতি সম্মান জন্মায়। এরকম মানুষ আজও আছে যে পরের বিপদে এত সাহায্য করে। ক্রমশ এনা সুস্থ হয়ে উঠল। এনার অসুস্থতার সময় অলোক দুবেলা এনাকে দেখতে আসতো, গল্প করত, একসঙ্গে টিফিন করত। এনা এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, অলোক আর আসে না। এনার মন সবসময় অলোককে খুঁজে বেড়ায়। একদিন হঠাৎ এনা দেখে অলোক ফলের দোকান থেকে ফল কিনছে। এনা অলোকের পাশে এসে দাঁড়ালো, বলল, একদম ভুলে চলে গেলে যে? অলোক বলল, সেরকম কিছু নয়, সময় পাই না। এনা বলল, আজ একবার এসো না বাড়িতে, কিছু কথা আছে। অলোক সন্ধেবেলায় এনার বাড়িতে গেল। বলল, বলো কি কথা? এনা বলল, তুমি তো বেশ মানুষ, আমাকে সুস্থ করে দিয়ে চলে গেলে। অলোক, কেন, আর কি করার ছিল?
তোমাকে এইভাবে অসুস্থ দেখে চলে যায় কিভাবে? তবে এটা শুধু তোমার ক্ষেত্রে নয়, তোমার জায়গায় অন্য কেউ হলেও আমি এটাই করতাম। এনা বলল, আমি তোমায় যেতে দিতে চাই না অলোক। এইভাবে তুমি সারা জীবন আমার সঙ্গে থাকতে পারো না। আমি তো তোমার মতো কাউকেই খুঁজছিলাম যে আমাকে আগলে রাখবে। অলোক বলল, না এনা, আমার পক্ষে সম্ভব নয়। এনা, কেন? তুমি কি কাউকে ভালোবাসো? অলোক, বাসতাম। তার নাম দিশা। দিশাকে আমি ভীষণ ভালোবাসতাম, কিন্তু কোনো এক অজানা কারণে সে আমার সঙ্গে সম্পর্ক রাখেনি। তারপর থেকে আমি ঠিক করেছি কোনো দিন কোনো মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবো না। বন্ধু অবধি ঠিক আছে। জানো অলোক, আমিও তাই ঠিক করেছিলাম। আমার স্কুল জীবনে আমার প্রথম ভালোবাসা হয়েছিল, কিন্তু ওরা বড়লোক ছিল বলে ওর বাবা মা আমাকে পছন্দ করতো না। সেই থেকে আমি বেশ কয়েকজন ছেলের সঙ্গে বন্ধুত্ব করেছি বটে, কিন্তু ভালোবাসিনি কাউকে। আর তোমার মতো আমিও ভেবেছিলাম জীবনে কাউকে কোনোদিন ভালোবাসবো না, কিন্তু তোমাকে দেখার পর আমার চিন্তা ভাবনা বদলে গেছে। আমি তোমার সঙ্গে বাকি জীবনটা কাটাতে চাই। অলোক বলল, এটাও তোমার তাৎক্ষণিক চিন্তা ভাবনা এনা। আজ তোমার আমাকে দেখে মনে হচ্ছে আমি তোমার উপযুক্ত। কাল মনে হবে তুমি জীবনে ভুল করে ফেললে আমার সঙ্গে সম্পর্কে জড়িয়ে, কারণ তুমি এখনো খুঁজছো মনের মতো কাউকে। জানোই না, এই পৃথিবীতে কেউ কারোর মনের মতো হয় না। পৃথিবীর প্রত্যেক মানুষই যে যার নিজের মতো। তুমি যতক্ষণ অন্যকে তোমার মতো করার চেষ্টা থাকবে, ততদিন তুমি সুখী হতে পারবে না। কারণ অন্যকে তোমার মতন করার ক্ষমতা তোমার হাতে নেই। যেদিন তুমি নিজেকে অন্যের মতো করে তুলতে পারবে, সেই দিনই তুমি সুখী হতে পারবে। যে নিজেকে পাল্টানোর দায়িত্ব নিতে পারে না, সে অন্যকে পাল্টাবে? এটা ভেবে পথ চলতে শুরু করলে তার পথ মসৃণ হওয়া কঠিন। তাই আর বেশি খুঁজো না। এনা বলল, তুমি ঠিক বলেছ অলোক। আমার বাবা মা আজ প্রায় 30 বছর একসাথে কাটিয়ে দিল। প্রেম, ভালোবাসা, ঝগড়া সবই আছে তাদের মধ্যে, কিন্তু কেউ কাউকে এক মুহূর্ত না দেখে থাকতে পারে না। অথচ জানো, বিয়ের আগে আমার বাবা মা কেউ কাউকে একবার দেখেনি পর্যন্ত। আজ আমরা দেখে শুনে ঘুরে বেরিয়ে তারপর বিয়ে করার পরও একসাথে থাকতে পারি না। তুমি ঠিকই বলেছো অলোক। আমাদের পছন্দের জিনিস আমরা যত্ন করে গুছিয়ে রাখি, অথচ আমরা সংসারটা কত সহজে ভেঙে বেরিয়ে যাই। অলোক বলল, তাহলে বুঝলে মামুনি, খুঁজে লাভ নেই। যেটা পাচ্ছ সেটা যত্ন করে রাখতে পারলেই জীবন মসৃণ ভাবে চলবে। তাই পড়াশোনা শেষ করে বাবা মায়ের কাছে ফিরে যাও। এই দায়িত্বটা তাদের দাও। তারা তাদের অভিজ্ঞতা দিয়ে বিচার করে যার সঙ্গে বিয়ে দেবেন তাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দাও। শুধু সংসার করব এই মানসিকতাটা রাখতে হবে, তাহলে তুমিও তোমার বাবা মায়ের মতন সুখী হতে পারবে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। এই ধরনের আরো গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।